अस्सलाम वालेकुम। 와알레이쿰 আসসালাম। 자국민을 보호라고 알고 있습니다. 정의 요원이 현지 코디네이터 전 또라이 맞지? 생각 다 죽어나만 생겼네. 이 사람이 진짜 이님 못살 철수낸다. 방법은 하나뿐이야. বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরিয়ান সিনেমা দ্য পয়েন্ট ম্যান এর আলোচনা করতে যাচ্ছি, যা এক অত্যন্ত ভয়াবহ এবং বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। এই সিনেমাটি এক উদ্ধার অভিযান নয়, বরং এটি রাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি, আত্মত্যাগ ও মানবতার চূড়ান্ত পরীক্ষা। সিনেমার কাহিনী, যা একদল নিরীহ কোরিয়ান পর্যটকের অপহরণের ঘটনা এবং তাদের মুক্তির জন্য কূটনীতিকদের যাত্রা নিয়ে শুরু। এটি আমাদের শেখায় যে কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে রাষ্ট্রীয় সিদ্ধান্তের চেয়ে মানবিকতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। এই সিনেমাটি শুধু একটি অভিযান নিয়ে নয়, বরং এটি রাষ্ট্রীয় স্বার্থ, বিশ্বাসঘাতকতা এবং কূটনীতির শক্তি সম্পর্কে গভীর আলোচনাও করে। একদিকে যেমন অস্ত্রের দ্বারা যুদ্ধ হয়, ঠিক তেমনি আরেক দিকে কূটনীতির ভাষায় আমরা যুদ্ধের ফলাফলকে পরিবর্তন করতে পারি। আজকের এই ভিডিওটি এক ভয়াবহ পরিস্থিতির গল্প বলবে, যেখানে মানুষকে শুধুমাত্র রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য নয়, তাদের দেশের জন্য জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগও করতে হয়। চলুন শুরু করি এই সিনেমার বিশদ বিশ্লেষণ। গল্পের শুরুটা ছিল একদম সাদামাটা, নিষ্পাপ এবং নিরীহ। এটি একদল কোরিয়ান পর্যটকের গল্প, যারা আফগানিস্তানের ধর্মীয় কার্যক্রম এবং সমাজসেবা করতে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মানবিক, একজন আরেকজনের সাহায্য করা, ধর্মীয় শিক্ষা প্রচার করা এবং আফগানিস্তানের সাধারণ মানুষের জীবনে ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতা ছড়িয়ে দেওয়া। তারা ভেবেছিল এই অভিযান তাদের জীবনের একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। যদিও আফগানিস্তান তখন রাজনৈতিক এবং সামাজিক সংকটের মধ্যে ছিল, তারা এই বাস্তবতা সত্ত্বেও নিজেদের বিশ্বাসে অবিচল ছিল। কিন্তু এই শান্তির দিন খুব দ্রুতই শেষ হয়ে যায়। যখন তারা এক পাহাড়ি পথ ধরে বাসে চলছিল, হঠাৎ তাদের সামনে আসে তালেবান বাহিনীর একদল সশস্ত্র যোদ্ধা। তালেবান বাহিনী তাদের বাসটি থামিয়ে দেয় এবং সেই মুহূর্ত থেকে শুরু হয় একটি ভয়ঙ্কর অভিযান। তালেবানরা খুব দ্রুত বাসের প্রতি আক্রমণ শুরু করে। প্রথমেই তারা গুলি চালিয়ে বাস থামিয়ে দেয়, বাসের চালককে মারধর করে তাকে নিষ্ক্রিয় করে ফেলে। পুরো যাত্রী দলটি হঠাৎই আতঙ্কিত হয়ে পড়ে, কোনো সাড়া দেবার বা পালানোর সুযোগই ছিল না। পরে তারা যাত্রীদের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এখানে তাদের জন্য কিছুই বুঝে ওঠা সম্ভব ছিল না। কোথায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে তারা কিছুই জানতো না। একমাত্র যা অনুভব করতে পারছিল তা হলো তাদের পুরো জীবন মুছে ফেলার ভয়। আফগানিস্তানে কী ঘটছিল তার মূল কারণ ছিল 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল এবং যা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সূচনা করেছিল। এর পরপরই আফগানিস্তানে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। কোরিয়া, যে তখন যুক্তরাষ্ট্রের মিত্র ছিল, এই যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল এবং আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানে সহায়তা করতে প্রস্তুত ছিল। কোরিয়া সরকার এ সময় তার বাহিনীকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পাঠিয়েছিল এবং এর ফলে তারা তালেবান বাহিনীর চোখে শত্রু হিসেবে পরিণত হয়। তালেবানরা যুদ্ধের বিরুদ্ধে ছিল এবং তারা কোরিয়ানদের পরিষ্কারভাবে তাদের শত্রু হিসেবে দেখতে শুরু করেছিল। এর মধ্যে কোরিয়ানরা আফগানিস্তানে শান্তির প্রচার, ধর্মীয় কার্যক্রম এবং সমাজসেবা করার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু তালেবানরা তাদেরকে অপহরণ করার জন্য নানা প্রেক্ষাপটে প্রস্তুতি নিচ্ছিল। তারা মনে করেছিল কোরিয়ানরা তাদের সমাজের জন্য হুমকি, কারণ তারা আফগান জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধী। এই কারণে কোরিয়ান পর্যটকদের নিঃসন্দেহে অপহরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তালেবানদের এক ভয়ঙ্কর শর্ত ছিল, যতদিন না কাবুলের তালেবান বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে, ততদিন প্রতি ঘন্টায় একজন কোরিয়ানকে হত্যা করা হবে। এই ঘোষণাটি কেবল কোরিয়া সরকারের জন্য নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের জন্য এক বিরাট সংকট হয়ে দাঁড়ালো। আফগানিস্তানে তালেবান গোষ্ঠী কোরিয়ান সরকারকে বিপদে ফেলে তাদের দাবি তুলে ধরে, তাদের নিজেদের লক্ষ্য পূরণ করতে চাচ্ছিল এবং যদি তাদের দাবির প্রতি সাড়া না দেওয়া হয়, তবে কোরিয়ানদের জীবন বিপদের মধ্যে পড়বে। এই অবস্থায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পার্ককে কাবুলে পাঠানোর নির্দেশ দেয়। পার্ক ছিল একজন অভিজ্ঞ গোয়েন্দা অফিসার, যার দীর্ঘদিনের ক্যারিয়ার ছিল আফগানিস্তান সহ বিভিন্ন গ্লোবাল সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করার।
তার কাছে ছিল কৌশলগত বুদ্ধি এবং আন্তর্জাতিক মিশনে দারুণ অভিজ্ঞতা। তবে পার্কের ব্যক্তিগত জীবন ছিল অনেকটা অস্থির, কারণ অতীতে এক গুরুত্বপূর্ণ মিশনে ব্যর্থতার কারণে তার উপর মানসিক চাপ ছিল। তবুও পার্ক জানতো যে এই পরিস্থিতিতে তাকে নিজেকে সামলাতে হবে এবং তার একমাত্র লক্ষ্য হবে কোরিয়ানদের মুক্তি। এদিকে পার্কের সঙ্গে পাঠানো হয় একজন কূটনৈতিক, জাং, যিনি কোরিয়া সরকারের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা চালিয়ে আসছিলেন। জাং ছিল একজন অত্যন্ত দক্ষ কূটনীতিক, যার অনেক অভিজ্ঞতা ছিল আন্তর্জাতিক সম্পর্ক এবং সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে আলোচনা করার। তবে শুরুতে তাদের মধ্যে সখ্যতা ছিল না। তবে তাদের একমাত্র লক্ষ্য ছিল একটি, কোরিয়ানদের মুক্তি। সেই লক্ষ্য নিয়ে তারা কাবুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের আশা ছিল যদি তারা আফগান সরকারের সাথে যোগাযোগ করতে পারে তাহলে অন্তত কিছুটা সহানুভূতির আশা পাওয়া যাবে এবং কোরিয়ানদের মুক্তির সম্ভাবনাও বাড়ানো যাবে। কিন্তু যখন তারা কাবুলে পৌঁছায় তখন তাদের প্রথম বড় বাধা আসে আফগান সরকারের পক্ষ থেকেই। আফগান সরকার, যাদের নিজেদের রাজনৈতিক সংকট এবং তালেবান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের চ্যালেঞ্জ ছিল, তাদের বারবার প্রত্যাখ্যান করছিল। সরকার জানতো তাদের যদি তালেবানদের সঙ্গে একমত হয়ে কোরিয়ানদের মুক্তি দেওয়া হয় তাহলে এটি পুরো অঞ্চলের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপদ সৃষ্টি করবে, কারণ এটি তালেবানদের শর্ত মেনে নেওয়া হবে। আফগান সরকারের থেকে বারবার প্রত্যাখ্যানের পর পার্ক এবং জাং হতাশ হয়ে পড়েছিল, কিন্তু তাদের কাজ শেষ হয়নি। তারা জানতো আফগান সরকারকে আরেকভাবে রাজি করানো সম্ভব হতে পারে এবং তার জন্য আরও কূটনৈতিক চাপে রাখতে হবে। তবে এই পথও সহজ ছিল না। আফগান সরকারের সাথে যে মিটিং হয়েছিল তাতে প্রতিক্রিয়া ছিল অত্যন্ত শীতল এবং অবাধ্য। আফগান নেতারা তাদের বারবার ফিরিয়ে দিয়েছিল এবং এমনকি তাদের প্রস্তাবগুলোকেও অপমানের চোখে দেখেছিল। তা সত্ত্বেও পার্ক এবং জাং কোনোভাবে আশা হারায়নি। এই সময় তাদের মাঝে আবারও মনোভাবের পার্থক্য তৈরি হয়েছিল। পার্ক মনে করেছিল তবুও শান্তিপূর্ণ সমাধান পাওয়া যেতে পারে, কিন্তু জাং ছিল একেবারে দৃঢ় চেতা। তিনি বিশ্বাস করেছিলেন তাদের শুধু কূটনৈতিক চাপ বাড়ানো দরকার, যাতে আফগান সরকার না চাইলেও তাদের কোরিয়ানদের মুক্তি দিতে বাধ্য হয়। এই দুজনের মধ্যেই শুরু হয় এক ধরনের অন্তর্দ্বন্দ্ব, কিন্তু একই সময় তারা একসঙ্গে কাজ করতে বাধ্য ছিল, কারণ একমাত্র কোরিয়ানদের মুক্তিই ছিল তাদের জীবনের লক্ষ্য। কোরিয়া সরকার বুঝতে পারছিল যে তারা যদি এই সংকট মোকাবিলা করতে না পারে তবে কেবল কোরিয়ান জনগণের প্রতি নয়, বরং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা পরিস্থিতির উপর এক বড় ধরনের প্রভাব ফেলবে। পার্ক এবং জাং জানতো তাদের নিজেদের ত্যাগ এবং কষ্টের মধ্য দিয়ে কেবল কোরিয়ানদের মুক্তির আশা সম্ভব। সেই সময়ে যখন কাবুলে কোরিয়া সরকারের প্রতিনিধি পার্ক এবং জাং তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছিল, একটি আত্মঘাতী বোমা হামলা ঘটল যা পুরো পরিস্থিতিকে আরও জটিল এবং বিপজ্জনক করে তোলে। এই হামলার মাধ্যমে তালেবানরা তাদের শক্তি এবং ভয়াবহতা একেবারে স্পষ্টভাবে তুলে ধরেছিল। এই আত্মঘাতী বোমা হামলা থেকে জাং গুরুতরভাবে আহত হয়, যা তার জন্য এবং তার সহকর্মীদের জন্য এক কঠিন সময় নিয়ে আসে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি ছিল জাংয়ের উপর, যিনি এই হামলায় গুরুতরভাবে আহত হন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত এসে পৌঁছায় এবং তার জীবনও হুমকির মধ্যে পড়ে। কিন্তু ততক্ষণে পুরো পরিস্থিতি বদলে গিয়েছিল। প্রথমে তারা যেখানেই যাচ্ছিল সেখানে এক ধরনের অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করতে থাকে। পার্ক জানতো এই হামলা কেবল তাদের মিশরের জন্য নয়, বরং কোরিয়া সরকারের জন্য একটি বড় ধরনের সংকট তৈরি করেছে। এই হামলার পর তালেবানরা তাদের ভিডিও প্রকাশ করে, যা এক নতুন ধরনের হুমকি ছড়িয়ে দেয়। যে সময়টুকু ছিল সেটি ক্রমাগত সংকুচিত হচ্ছিল, আর এই অস্বাভাবিক সময়চাপের মধ্যে কূটনৈতিক এবং গোয়েন্দা কর্মকর্তারা তাদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই সময়টাই ছিল তাদের জীবনের সবচেয়ে ভীতিকর মুহূর্ত, যেখানে তাদের উপর তীব্র মানসিক চাপ ছিল। এই অবস্থায় পার্ক এবং জাংকে তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করতে হতে হবে, সময়কে তাদের হাতে রাখতে হবে এবং যতটা সম্ভব দ্রুত তালেবানদের সঙ্গে আলোচনায় আসার চেষ্টা করতে হবে। আর 24 ঘন্টার মধ্যে যদি কোরিয়ানদের মুক্তি না দেওয়া হয় তবে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। কোরিয়া সরকারের সাথে সবশেষ যোগাযোগের পর তারা বুঝতে পারল যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তারা আর কোনো উপায় বের করতে পারবে না। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছিল এবং আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পথও বন্ধ হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে পার্ক এবং জাং সিদ্ধান্ত নেন তাদের জন্য একমাত্র পথ হলো ধর্মীয় সংস্থা জিরগায় সাহায্য নেওয়া। জিরগা একটি ঐতিহ্যবাহী আফগান পরিষদ, যেখানে স্থানীয় ধর্মীয় নেতারা এবং পণ্ডিতরা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
তারা বিশ্বাস করতেন যদি তারা এই ধর্মীয় সংস্থার সহায়তা পায় তবে আফগান সমাজের মধ্যে থেকে কিছু চাপ সৃষ্টি করা যাবে এবং তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে কোরিয়ানদের মুক্তি আদায় করা সম্ভব হতে পারে। তবে যখন তারা জিরগার সাহায্য চেয়ে আবেদন করে তখন এক নতুন সমস্যা তৈরি হয়। কোরিয়ার টেলিভিশনে সম্প্রচারিত হওয়া কিছু অনুষ্ঠান যা আফগানিস্তানে তাদের মিশন এবং কূটনৈতিক প্রচেষ্টাগুলো তুলে ধরেছিল সেই খবরটি তালেবানদের কাছে পৌঁছায়। এই সম্প্রচারটি তাদের মধ্যে বিশ্বাসভঙ্গ সৃষ্টি করে। জিরগা, যাদের ধর্মীয় এবং সামাজিক অবস্থান অনেক গুরুত্বপূর্ণ, তারা মনে করল যে কোরিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে তাদের কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা করছে এবং তালেবানদের প্রতি সম্মান জানানো হয়নি। এর ফলে জিরগা তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, যা পার্ক এবং জাংয়ের জন্য এক বড় ধরনের আঘাত হয়ে দাঁড়ায়। তারা জানত যদি জিরগার সহায়তা না পাওয়া যায় তবে তালেবানদের কাছে তাদের যে সংকট দাঁড়িয়ে থাকবে তা আরও কঠিন হয়ে উঠবে। জিরগার সাহায্য প্রত্যাহারের পর পার্ক এবং জাংকে একেবারে একা হয়ে যেতে হয়। তাদের যে কঠিন কাজ ছিল তা আরও কঠিন হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় বিপদ তখনই আসে যখন তালেবানরা কোরিয়ান অপহৃতদের মধ্যে একজনকে হত্যা করে এবং এটি ভিডিওতে ধারণ করে। এই হত্যাকাণ্ডের দৃশ্যটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং দ্রুত একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়। এই ভিডিওতে তালেবানরা খুব দৃঢ়ভাবে ঘোষণা করে যে তারা যদি তাদের শর্ত না মানা হয় তবে একে একে আরও কোরিয়ানদের হত্যা করবে তারা। তালেবানদের এই ভয়াবহ হত্যাকাণ্ডের মাধ্যমে পার্ক এবং জাং বুঝতে পারল যে এখন তাদের সামনে আর কোনো সহজ সমাধান নেই। এই সময় কাবুলে এক ব্যক্তি আবির্ভূত হয় যার নাম আব্দুল। সে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে যে তার কাছে এমন এক চ্যানেল রয়েছে যা তালেবানদের সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য একটি সুরক্ষিত পথ তৈরি করতে পারে। আব্দুল জানায় সে $20,000 নিয়ে কোরিয়ানদের মুক্তি নিশ্চিত করতে পারবে এবং তার কথা অনুযায়ী এই টাকা দেওয়া হলে কোরিয়ানদের নিরাপদে মুক্তি দেওয়া হবে। সে বলেছিল তালেবানদের একটি শর্ত ছিল এবং তাদের সাথে একাধিক আলোচনা করে কোরিয়ানদের জন্য এক ধরনের নিরাপত্তা চুক্তি তৈরি করতে পারবে। অবশ্য এখনকার পরিস্থিতি এমন যে পার্ক এবং জাং আর কোনো অপশন খোলামেলাভাবে দেখতে পাচ্ছিলেন না। আব্দুলের প্রস্তাব একমাত্র সমাধান হিসেবে দেখা হচ্ছিল। জাং বিশ্বাস করছিল যে বিপদ তারা পড়েছে সে থেকে মুক্তির জন্য এটাই একমাত্র পথ। তবে খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে আব্দুল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একাধিক ধোঁকাবাজি এবং অসঙ্গতিপূর্ণ আচরণের কারণে পার্ক সন্দেহ শুরু করেন। আব্দুলের সঙ্গে যোগাযোগের পর তারা অনুভব করেন যে তিনি কেবল কোরিয়ানদের মুক্তির বিষয়টি ব্যবহার করে নিজের ব্যবসা করার সুযোগ দেখছিলেন এবং তালেবানদের সাথে কোনো সম্পর্ক বা নির্ভরযোগ্য যোগাযোগের ক্ষেত্রে সে আসলে কোনো ভূমিকা রাখেনি। আব্দুল নিজের কথা পালন করতে ব্যর্থ হয় এবং দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে, যা পার্ক এবং জাংয়ের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়ায়। এই সময় পার্ক সিদ্ধান্ত নেয় যে আব্দুলকে অনুসরণ করতে হবে। সে জানতো আব্দুল তাদের সঙ্গ থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে পারে এবং এতে কোরিয়ানদের মুক্তি চূড়ান্তভাবে বিপদের মধ্যে পড়তে পারে। তাই আব্দুল দ্রুত তার পথ পরিবর্তন করে এক বিপজ্জনক অঞ্চল দিয়ে পালানোর চেষ্টা করে। অবশেষে পার্ক তাকে একটি নির্জন স্থানে ধরে ফেলে এবং তাকে বাধ্য করে টাকা ফেরত দিতে। তবে এই ঘটনার পার্ক এবং জাংয়ে কিছুটা হতাশা এবং দুর্বলতা সৃষ্টি হয়। তাদের কাছে যা ছিল তা তারা হারিয়ে ফেলতে বসেছিল এবং আরও বড় সমস্যা ছিল যে আব্দুলের প্রতারণা কেবল তাদের ওই বিপদে ফেলেনি, বরং এটি তাদের কোরিয়ানদের মুক্তির সম্ভাবনাকেও মারাত্মকভাবে বিপন্ন করেছিল। কোরিয়ানদের মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার পথে পার্ক এবং জাং আরও একটি ভয়াবহ বাধার সম্মুখীন হন। তালেবানরা শেষ পর্যন্ত তাদের নতুন শর্ত জানিয়ে দেয়, যা কেবল তাদের কাছেই নয় বরং পুরো কোরিয়ান সরকার এবং আন্তর্জাতিক মহলের কাছে এক ধাক্কা হয়ে আসে। তালেবানরা জানায় কোরিয়ানদের মুক্তি পেতে হলে $20 মিলিয়ন দিতে হবে। এটি তাদের চূড়ান্ত শর্ত ছিল। পার্ক এবং জাংয়ের সামনে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। তারা জানতো এটি আর শুধু একটি মিশন নয় বরং এটি এক প্রাণঘাতী যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তের পরিণতি প্রাণের ক্ষতি হতে পারে। $20 মিলিয়ন দিয়ে তারা কোরিয়ানদের মুক্তি পাবে, কিন্তু এই টাকা জোগাড় করা কেবল কোরিয়ার জন্য নয় বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখন পার্ক এবং জাংকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয় কিভাবে তারা এই বিপদ থেকে মুক্তি পাবে এবং কোরিয়ানদের জীবন বাঁচাবে। সেই মুহূর্তে পার্ক সিদ্ধান্ত নেন যে কোরিয়ানদের মুক্তির জন্য তিনি নিজের জীবনও উৎসর্গ করতে প্রস্তুত। যেহেতু তালেবানরা তাদের শর্তে উল্লেখ করেছিল যে যতক্ষণ না পুরো টাকা প্রদান করা হবে ততক্ষণ একজন কোরিয়ানকে তাদের হাতে থাকতে হবে, পার্ক তাদের কাছে স্বেচ্ছায় গিয়ে নিজেকে এক প্রকার জিম্মি হিসেবে নিবেদন করে। তিনি তাদের জানিয়ে দেন যে তিনি একমাত্র ব্যক্তি যে কোরিয়ানদের মধ্যে জিম্মি থাকতে প্রস্তুত। পার্কের এই আত্মত্যাগের সিদ্ধান্ত পুরোপুরি সাহসিকতা এবং নিষ্ঠার প্রতীক ছিল।
তার কাছে নিজের জীবন এতটাই গুরুত্বপূর্ণ ছিল না যতটা কোরিয়ানদের মুক্তি এবং তাদের নিরাপত্তা ছিল। যেহেতু তার সামনে আর কোনো বিকল্প ছিল না, তাই তিনি এই বিপদে নিজেকে জিম্মি করে দিলে কোরিয়ানরা নিরাপদে ফিরে আসতে পারবে। এমন একটি দৃঢ় বিশ্বাস থেকে তিনি এটি করেন। এটি ছিল তার নিজের জীবনকে উৎসর্গ করা একটি অমূল্য সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্ত তার সহকর্মী জাংয়ের কাছে ছিল একটি অপ্রত্যাশিত মুহূর্ত। জাং, যিনি নিজেও অনেক বাধার সম্মুখীন হয়েছেন, তাকে একাধিকবার সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু পার্ক নিজের অঙ্গীকারে অবিচল ছিলেন। তিনি জানতেন যে তার জীবন দেওয়ার মাধ্যমে কোরিয়ানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। জাং তখনও হতাশায় নিমজ্জিত ছিলেন। সে বুঝতে পারছিল যে পার্কের এই অমূল্য আত্মত্যাগ তাদের দলের জন্য এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। যতক্ষণ পর্যন্ত পার্ক তালেবানদের হাতে আটক থাকে, ততক্ষণ কোরিয়ানদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। তার আত্মত্যাগই ছিল কোরিয়ান সরকার এবং তাদের সমর্থকদের কাছে এক দৃষ্টান্তমূলক দৃষ্টিভঙ্গি। পার্ক জানতেন যে তার এই সিদ্ধান্ত পুরো পৃথিবীকে একটি বার্তা দেবে। এটা শুধু একটা দেশের জন্য নয়, বরং মানবতার জন্য একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এই ঘটনা ছিল একটি যুদ্ধের গল্পের মতো, যেখানে এক ব্যক্তি তার নিজের জীবন এবং আত্মত্যাগের মাধ্যমে সবার জীবনকে বাঁচানোর চেষ্টা করে। পার্কের আত্মত্যাগ ছিল কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি মানবিক উদ্বেগ, যেখানে এক ব্যক্তির সাহস ও নিষ্ঠা পৃথিবীকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम।